আমাদের সবাইকে আগে জানতে হবে যে বিষয়টা কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এবং এটাতে সুবিধে কার হবে, এটাতে সাধারণ, এটাতে কি ভাবছে সাধারণ মানুষের বক্তব্য কি। যে এক দেশ এক ভোট বা এক দেশ এক আইন, যে বিষয়টা মূলত কেন্দ্র সরকার বলছে এবং তারা চাইছে যে একটা এত বড় দেশে যেখানে কেন আলাদা আইন থাকবে বা কেন এতবার ভোট হয়ে এত পয়সা নষ্ট হবে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কতটা প্রয়োজন? দেখো, বিষয়টা হচ্ছে, প্রথমে যদি আমি বলি, এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা এখন সম্প্রতি চালু করতে চাইছে আমাদের কেন্দ্রীয় সরকার। এর জন্য মন্ত্রিসভার সুপারিশও পাওয়া গেছে, মন্ত্রিসভা পাশ করে দিয়েছে, এবং রামনাথ কোবিন্দের নেতৃত্বে আমাদের প্রাক্তন যে রাষ্ট্রপতি, তার নেতৃত্বে যে কমিটি হয়েছে, তারা রিপোর্টও জমা করেছে। এখন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই বিষয়টা কি, এটা একটা আমাদের গণতন্ত্রে যেহেতু ভোটটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তাই দিয়ে আমাদের দেশ চলে, সরকার চলে, সেই জন্য আমাদের সবাইকে আগে জানতে হবে যে বিষয়টা কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আমাদের বলা হচ্ছে আমাদের একটা দেশ, এবং সেই জন্য এক দেশ এবং এক নির্বাচন ব্যবস্থা হবে, এবং প্রত্যেকটা নির্বাচন, মানে আমরা লোকসভা নির্বাচন যেমন ভোট দিই, তেমন একই সঙ্গে বিধানসভা ভোট হবে, এবং পরবর্তীকালে আস্তে আস্তে এর মধ্যে পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, সমস্ত কিছু ঢুকে যাবে। তার ফলে কি হবে যে আমাদের বারবার করে ভোটের যে খরচা, মানে প্রত্যেকটা ভোটে তো খরচা আছে, নিরাপত্তা রক্ষী থেকে আরম্ভ করে সরকারি কর্মী টর্মী, সেটা সব একবারে হয়ে যাবে। এটা একটা খুব ভালো পজিটিভ কথা বলা হচ্ছে। দ্বিতীয় কথা বলা হচ্ছে যে এতে অনেক খরচা বাঁচবে, যে হ্যাঁ ঠিকই, এটা তো অনেক খরচা, যে আমরা যদি 5 বছর অন্তর একবারে সমস্ত ভোটগুলো দিয়ে দিতে পারি, তাহলে আমাদের খরচাটা বেঁচে যাবে। 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের একটা বড় মুশকিল হয় যে যখনই কোনো ভোট ঘোষণা করা হয়, তখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তখন সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যায়। এবার যদি লাগাতার একবার যদি লোকসভা ভোট, একবার যদি তার সঙ্গে বিধানসভা ভোট, তারপরে পঞ্চায়েত পুরসভা যদি হয়, তাহলে সমস্ত সরকারি কাজের একটা কিন্তু অসুবিধা হয়। তাহলে এইটা একটা কারণ। এবং আর একটা 4 নম্বর কারণ বলা হচ্ছে যে অনেক সময় লোকে বাইরে থাকে, তারা বারবার এত ভোট দিতে আসতে পারে না, পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে যারা বাইরে কাজকর্ম করেন, তো তারা একবারে এলে ভোটের পার্সেন্টেজ অনেক বাড়বে। এখন এইটা হচ্ছে সামগ্রিকভাবে তাদের পজিটিভ দিক, এটা তারা বলতে চাইছে, কিন্তু এখানে অনেকগুলো যুক্তি আছে। এবার আমার মনে হয় যে এখানে মানুষকে একটা অদ্ভুতভাবে বোকা বানানো হচ্ছে। এখানে একটা বিষয় আপনাকে বলে দিই, তাদের মূলত যেটা টার্গেট, যে ভারতবর্ষ একটা দেশ, অনেক ভাষা অনেক ধর্মের মানুষ থাকে, যেখানে মূলত তারা যেটা টার্গেট করছে যে মুসলিমদের পার্সোনাল ল কেন থাকবে, আলাদা করে ওয়াকফ বোর্ড কেন থাকবে, আলাদা করে শরিয়া আইন কেন থাকবে, এই বিষয়গুলো নিয়ে মূলত তাদের, মানে তারা দেখবেন যতবার না হলেন অমিত শাহ, তিনি ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বললেন আদিবাসীদের কোনো চিন্তা নেই, আমাদের এখানে এটা লাগু হবে না, তাহলে কিন্তু ঝাড়খণ্ড তো ভারতের মধ্যেই, এই বিষয়গুলো রয়েছে। না, এইটা একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধির কথা যদি আমরা বলতে চাই, তাহলে অভিন্ন কথাটার মানে যে ভিন্ন হবে না, সবার জন্য একই রকম দেওয়ানি বিধি হবে। দেওয়ানি বিধির কথাটা কি, দেওয়ানি বিধিটা মূলত আমাদের ফ্যামিলি যে সমস্ত ম্যাটার, যেমন বিয়ে থাওয়া, এই সমস্ত ব্যাপার, সেটা হিন্দুদের জন্য একরকম, মুসলমানদের জন্য একরকম, এবং অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আছে, সেটাকে বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি। মূলত আমাদের হিন্দুত্ববাদী দল বিজেপি, সেটা তাদের কিন্তু মূলত বক্তব্যটা হচ্ছে, তাদের সবসময় তারা মুসলিমদের টাইট দেওয়ার জন্য সমস্ত কিছু কাজকর্ম করে, এবং সেই জন্য তাদের মূলত এটা হচ্ছে যে মুসলিমরা অনেক বিয়ে করতে পারে, তারা 3টে বিয়ে তারা শরীয়ত আইনে করতে পারে, এইটা আমরা করতে দেব না, আমরা হিন্দুদের মতো তাদের একটা বিয়ের জন্যই করতে থাকবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অভিন্ন দেওয়ানি বিধি যখন করা হয়, যখন যদি করতে যদি সম্ভব হয়, তাহলে সত্যি কি সেটা অভিন্ন করা যাবে? কেন ভারতের হিন্দুদের মধ্যেও বিভিন্ন রকম বিয়ের প্রথা যেমন চালু আছে, তেমন আদিবাসীদের জন্যও আলাদা আলাদা বিভিন্ন রকম দেওয়ানি বিধি আছে। যেমন যদি বিয়ের কথাই বাদ দাও, যেমন আদিবাসীদের জন্য আদিবাসীদের জমি সাধারণভাবে কেনা যায় না, এটা ভারতের সমস্ত রাজ্যেই এটা লাগু আছে। আমাদের রাজ্যেও আছে, ঝাড়খণ্ডেও আছে, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানেও আছে, আদিবাসীদের জমি কেনা যায় না। এবার যদি অভিন্ন দেওয়ানি বিধি হয়, তাহলে কি এই আইনটা উঠে যাবে? তাদের জন্য এই আইনটাকে তাহলে উঠে দেওয়ানি বিধিতে তুলে দিতে হয়, কিন্তু তাহলে ভারতবর্ষের আদিবাসীরা তো খেপে যাবে, তারা তো এটা ছাড়বে না। তো সেই জন্য বলা হচ্ছে যে এই আইনটাকে বাদ রাখা হবে সেখান থেকে। তো এইটা যদি বাদ রাখা হয়, তাহলে সেটা অভিন্ন থাকলো কি করে? এছাড়া ভারতের বিভিন্ন রকম দেশে, বিভিন্ন রাজ্যে, আমি বলছি যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে বিয়ের প্রথা একটা সম্পূর্ণ আলাদা। অনেক সময় এরকমও দেখা গেছে দক্ষিণ ভারতে নিজস্ব পরিবারের মধ্যে বিয়ে দেওয়ার একটা
একটা প্রথা চালু আছে, একটা আছে। যেমন দক্ষিণ ভারতে যদি মামা এবং ভাগ্নে মোটামুটি সমবয়স্ক হয়, কম বেশি একটু সামান্য বয়স থাকে, তাহলে প্রথম মানে পাত্র হিসেবে মামাকে নির্বাচন করাটাকে খুব পুণ্যের ব্যাপার বলে মনে করা হয়। তো তাহলে কি সেটা মেনে নেওয়া হবে এই বিয়েতে? তো তা তো নয়। তারা তো উত্তর ভারতের নিয়ম, যেটা গোবলয়ের নিয়ম, যেটা আমাদের হিন্দিভাষী অঞ্চলের নিয়ম, সেই উত্তর ভারতের মনুবাদী নিয়মটাকেই চালু করতে চাইছে। সেখানে অন্য হিন্দুত্বের যে সমস্ত নিয়মগুলো আছে সেখানে গৌণ। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা এমন একটা জিনিস তৈরি করতে চাইছি, এমন একটা নিয়ম তৈরি করতে যাচ্ছি, সেটা শুধু মনুবাদী উত্তর ভারতের ওই একটি বিশেষ নিয়মকেই কিন্তু শুধু ইয়ে করে। তাহলে ভারতবর্ষের যে বৈচিত্র্য, ভারতবর্ষের সব থেকে বড় সম্পদ কি? ভারতবর্ষে এত সুন্দর দেশ কেন? সেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান আছে, এবং এই জন্যই আমরা ভারতবর্ষটাকে এত সুন্দর এবং এত কালারফুল দেখতে পাই। সেই বৈচিত্র্যটাকে আমরা নষ্ট করে দিতে চাইছি। এক দেশ, এক ভাষা, এক পরিধান, এক আইন, এক নিয়ম, এই সমস্ত রকম ভাবে এইটা যদি করা যায়, তাহলে ভারতবর্ষের যে মূল ফেব্রিক, ভারতবর্ষের যে মূল যে আমাদের যে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভাবধারাটা, সেটাই পুরো নষ্ট হয়ে যাবে। এবং এইটা নষ্ট করে দেওয়াটাই কিন্তু এই হিন্দুত্ববাদী দলের কিন্তু মূল উদ্দেশ্য। এটার তীব্র প্রতিবাদ আমাদের করতে হবে। আপনি যেটা বলছিলেন ইতিপূর্বে যে ওই এক দেশ এক ভোটের যে, হ্যাঁ, এবার আমরা যদি এক দেশ এবং এক ভোটের কথা বলি, তাহলে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেই যুক্তিগুলো খুবই জোলো। যেমন বলা হচ্ছে যে এতে সারা বছর যখন ভোট হয় তাতে সরকারি কাজ খুব ব্যাহত হয়। তা সরকারি কাজ ব্যাহত যুক্তিটা এতটাই হাস্যকর। আমরা সবাই জানি যে মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়, তখন বলা হয় যে নতুন কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না, চালু কোনো প্রকল্প কাজ করতে কিন্তু কোনো বাধা নেই। তাহলে এই প্রশ্নটা আসছে কেন? আর আমরা বারবারই বলি, যদি শুধু 1 মাসের মধ্যেই কি সমস্ত রকম প্রকল্প ঘোষণা করতে হবে? না হলে কি প্রকল্প ইয়ে করা যাবে না? পুরনো প্রকল্পগুলো করতে কে বাধা দিয়েছে তাকে? তো এইটা একটা খুব খুব হাস্যকর যুক্তি। দ্বিতীয় যে যুক্তিটা দেওয়া হয় যে এতে প্রচুর টাকা পয়সার ব্যয় কমবে। হ্যাঁ, ওই সিকিউরিটি ব্যয় এবং সরকারি ব্যয় কমবে, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে আমাদের ভোটে কিন্তু মূল ব্যয়টা কিন্তু সরকারি ব্যয় নয়, মূল ব্যয়টা হচ্ছে প্রচারে এবং আনুষঙ্গিক খরচে। যেমন দেখা গেছে এবার মহারাষ্ট্র নির্বাচন, কদিন আগে নির্বাচন দেখলাম আমরা, জলের মতো টাকা খরচা হয়েছে। এক একটা বিধানসভাতে কোটি টাকার উপরে খরচা করেছে বিজেপি। তো তাহলে সেটা তো সরকারি খরচ ছিল না, সেটা ছিল আনুষঙ্গিক প্রচার এবং খরচ। তাহলে সেটাকে রাশ টানা যাচ্ছে? তাহলে সেটা রাশ টানা যাচ্ছে না। তাহলে যে মূল যে খরচা বাঁচানোর কথা বলা হচ্ছে, সেটা তো একদমই রাশ টানা গেল না। দ্বিতীয় কথা, জনসাধারণ এটাতে কি ভাবছে? সাধারণ মানুষের বক্তব্য কি? সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে দুটো। এই যে টাকাগুলো খরচা হয়, কোটি কোটি টাকা বারবার ভোটেই যে খরচা হয়, সেই টাকাগুলো কোথায় যায়? এ টাকাগুলো তো আসে সাধারণ মানুষের কাছে, আমজনতার কাছে, তোমার আমার কাছে। যে লোকটা গাড়ি চালায় সে প্রচারের সময় কাজ পায়, যে লোকটা ফ্লেক্স তৈরি করে সে কাজ পায়, যে প্রচারে যায়, প্রচারের নানা রকম জিনিস তৈরি হয়, ব্যাচ তৈরি হয়, অমুক হয়, একটা অর্থনীতিতে প্রচুর টাকা কিন্তু এতে ফ্লো হয়। তা টাকা তো নষ্ট হচ্ছে না, টাকা তো বরং এটা তো ঘুরছে, সার্কুলেট করছে, এতে তো অর্থনীতিতে দেশের উন্নতিই হয়। তাহলে টাকা খরচের কথাটা তো একেবারে অবান্তর এবং হাস্যকর। আর যে তৃতীয় যে যুক্তিটা দেওয়া হয় যে প্রচুর মানুষের ভোট কম পড়ে যায়, কেন তারা বাইরে কাজ করে, তারা একবারে এলে হয়ে যাবে। এটার জন্য তো অন্য অনেক পদ্ধতি আছে, সেটার জন্য অনেক পদ্ধতি এবং অনেক আধুনিক পদ্ধতি। এবং এখন প্রযুক্তি কোথায় চলে গেছে, এখন এআই প্রযুক্তি চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা এটা তো করতেই পারি যে আধুনিক প্রযুক্তিতে যাদের তাদের আসতেই না হয়, তাহলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। এমনকি পোস্টাল ব্যালটের সিস্টেমও তো আছে, সেটাও তো আগে পাঠিয়ে দিয়ে করে নেওয়া যায়। বিদেশে তো আছে, বিদেশে সবাইকে তো একটা দিনে ভোট দিতে হয় না। আমেরিকার ভোট ধাপে ধাপে অনেক লোক ইচ্ছে মতো তার সময় মতো ভোট দিতে পারে, সেটা করা যায়। তা আমাদের দেশেও এটা করতে তো কোনো আপত্তি নেই। তো এই যে হাস্যকর যুক্তিগুলো দেওয়া হয়, সেই যুক্তিগুলো আমার মনে হয় যে এটাকে অদ্ভুত একটা ব্যবস্থা চালু করার জন্যে। এবং এটাতে সুবিধে কার হবে? এটাতে সুবিধে হবে একমাত্র কিছু কেন্দ্রীয় দলের, যারা সর্বভারতীয় দল, যেমন আমি ধরে নিচ্ছি বিজেপি, তাদের সুবিধা হবে। তাদের প্রচারের লোক খুব কম, একমাত্র মোদি তাদের দলের মুখ, তিনি বারবার ঘুরতে পারেন না, তো বয়সও হচ্ছে, সেই জন্য তিনি একবার প্রচার করেই সমস্ত কাজটা সেরে নিতে চাইছেন। কিন্তু আঞ্চলিক দলগুলোর কি হবে? ধরো আমি বলছি আমি একটা জায়গায় ভোট দিতে যাচ্ছি, ভোট দিতে গিয়ে আমার কাছে দুটো ইভিএম বক্স রয়েছে, একটা লোকসভার একটা বিধানসভার। তো আমি দুটো ইস্যুকে আলাদা করতে পারি, কারণ আমার একটুখানি বোধ বুদ্ধি আছে যে এটা লোকসভার ভোটে আমি একে ভোট দেবো, এই ইস্যুতে, বিধানসভার ভোটে আমি আর একটা ইস্যুতে ভোট দেবো। কিন্তু সবাই কি সেটা পারবে?
এটা তো আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একটা বড় আঘাত হয়ে যাবে। তার মানে কি হবে, আমরা চাইছি না যে আঞ্চলিক দলগুলো যাতে তার অস্তিত্ব বজায় থাকে। এর ফলে কি হবে, সমস্ত শুধু সর্বভারতীয় দলগুলোই থাকবে, এবং বিজেপি ভালো করেই জানে এখন আঞ্চলিক দলগুলোই তাদের মূল প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, সর্বভারতীয় দল বলতে কংগ্রেস সেরকমভাবে তার মূল প্রতিদ্বন্দ্বী নয়। তো সেই জন্য তারা আঞ্চলিক দলগুলোর উপর একটা বড় আঘাত আনতে চাইছে এটা, এবং এটা করতে পারলে তাদের অনেকটাই তাদের সুবিধে হবে, এবং আগামী আগামী ভোটে তারা তার সুফলগুলো পেতে শুরু তাহলে করবে। দেশের স্বার্থের থেকেও বড় যে বিজেপি একদমই তাই। এটা এবং এটার জন্য যে পরিমাণ পাবলিক ডিবেট দরকার ছিল, জনগণের সঙ্গে যে ধরনের কথাবার্তা বা তর্ক বিতর্ক, যে সেটা কিন্তু একদমই করলো না এই একটা কেন্দ্রীয় দল। তারা নিজে নিজে ঠিক করলো, এবং তারা নিজের মতো করে একটা সুপারিশ তৈরি করে, একটা কমিটি তৈরি করে মন্ত্রিসভায় পাশ করলো। যদিও বিষয়টা এখন অত সহজ নয়, কারণ এটা তো পাশ করতে গেলে এরপরে লোকসভায় বিল আনতে হবে, রাজ্যসভায় বিল আনতে হবে, এখানে সেখানে 2/3 মেজরিটি প্রশ্ন আসবে, এবং সে 2/3 মেজরিটি এখন ইন্ডিয়ান নেই। অতএব অত ব্যাপারটা সহজে আর হবে না, এবং তারপরে বিধানসভাতেও পাশ করাতে অনুমোদন দরকার হবে সেটা। তো সব মিলে ব্যাপারটা খুব সহজ হবে বলে মনে হয় না। কিন্তু এর বিরুদ্ধে কিন্তু সমস্ত মানুষকে ব্যাপারটা বুঝে প্রতিবাদ করতে হবে। না বুঝে মানুষ, বেশিরভাগ লোক এটা জানেন না, তো সেই জন্য তারা না বুঝে এটাতে মুশকিল হবে, যে না বুঝে তারা যদি সায় দিয়ে দেন।